আজ শুনবেন সেন এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন সুমন সেনের কলমে ছাইয়ের নিচে। আজ আমাদের সাথে গল্প পাঠে থাকবেন স্বয়ং লেখক সুমন সেন এবং অন্যান্য চরিত্রে আছেন বিট্টু, অভিজিৎ, সুমিত, পায়েল, অনির্বাণ, পিঙ্কু এবং প্রীতম। শুরু হচ্ছে সুমন সেনের কলমে ছাইয়ের নিচে। মুখার্জি পাড়ায় খুন হয়ে গেল। দীর্ঘ 50 বছরে এরকম রেকর্ড নেই। এমনিতে খুবই ভদ্র পাড়া এটি। হ্যাঁ, দু একটা ছোটোখাটো চুরি অথবা আত্মহত্যার ঘটনা অতীতে ঘটেছে বটে এ পাড়ায়, তবে সেগুলো নিতান্তই নগণ্য। এই 50 বছরের মধ্যে হাতে গোনা কয়েকটি বার মাত্র। কিন্তু এখন তো সমস্ত সীমানা ছাড়িয়ে একেবারে খুন। তাও আবার পাড়ার স্বনামধন্য ব্যবসায়ী দেবাশিস পোদ্দার। খুব দান ধ্যান করতো লোকটা। বয়স বেশি নয়, 40-এর কোঠায়। ঘটনাটা মেনে নিতে না পারলেও কানাঘুষো চলছে এলাকায়। ব্যবসায়ীদের অনেক শত্রু হয়, কে কখন কোথা থেকে এসে। রাতের ঘটনা। সকালে এসে পুলিশ ডেড বডি নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। কেউ রাতের বেলা চুপিসারে দেবাশিসবাবুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থাতেই ওনার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। পুলিশের গোয়েন্দা এসে তদন্ত করছে ব্যাপারটা নিয়ে। কোনো বাইরের লোকের ভিতরে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির লোকের সাথে চলছে বিস্তর আলোচনা। সদর দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সুতরাং খুনের প্রাথমিক সন্দেহটা বাড়ির লোকজনের ওপরেই যায়। বাড়ির লোক বলতে দেবাশিসবাবুর স্ত্রী মৃণালিনী দেবী এবং ছেলে অরিজিৎ। অরিজিতের 21 বছর বয়স, কলেজে পড়ে। সঙ্গদোষে একটু বিপথে গিয়েছে বটে, কিন্তু বাবাকে খুন করার মতো অত সাহস সে রাখে না। বাবার প্রতি তার একটা কারণেই রাগ। বেশ কিছু সময়ে বাবার কাছে টাকা চাইতে গেলে তিনি দিতেন না, দিলেও হাজারো কৈফিয়ত। অরিজিৎ তো বহুবার বাবাকে এটাও বলেছে, তুমি বাইরের লোকজনকে টাকা বিলাতে পারো, আর আমি চাইলেই তোমার যত প্রবলেম। এজন্য এত বড় বয়সেও বাবার হাতে মার খেয়েছে সে বহুবার। মৃণালিনী দেবী দেবাশিসবাবুর সাথে খুশিই ছিলেন। মান অভিমান ছাড়া তেমন কোনো বড় রকমের ঝামেলা হয়নি কখনো তাদের মধ্যে বিয়ের পর থেকে। তবে হ্যাঁ, মৃণালিনী দেবীর একজন প্রাক্তন প্রেমিক ছিল, জয়রাজ চক্রবর্তী। সে আসলে দেবাশিসবাবুর বন্ধু ছিল। জয়রাজের পরিচিতিতেই দেবাশিসবাবুর সাথে মৃণালিনী দেবীর প্রথম আলাপ। পরে অদ্ভুতভাবে মৃণালিনী দেবীর বাড়ির চাপে বিয়েটা জয়রাজের সাথে না হয়ে দেবাশিসবাবুর সাথে হয়ে যায়। তারপর থেকেই দেবাশিসবাবু ও জয়রাজবাবুর সম্পর্কে অবনতি দেখা দেয়। বিয়ের আগে জয়রাজবাবু একবার বলেছিলেন, আমি দেখে নেব দেবাশিসকে। তারপর থেকে ভালোভাবেই এতগুলো বছর কেটে গিয়েছে। পুলিশের সাথে দেবাশিসবাবুর পরিবার এইসব নিয়েই কথা বলতে ব্যস্ত ছিল। এমন সময় ফোনটা এলো অরিজিতের মোবাইল ফোনে। এই মুহূর্তে আবার কি? বিরক্তির সুরে বলল অরিজিৎ। দেখো, ফোনটা রিসিভ করো। এরকম সময় অনেক দরকারি ফোন আসতে পারে, রিসিভ করো ফোনটা। গোয়েন্দা শিবরাম দাস বললেন। অরিজিৎ উঠে গিয়ে টেবিলে রাখা ফোনটা তুলল। দিব্যজ্যোতি কেন ফোন করছে আবার? আরও বিরক্ত হয়ে বলল অরিজিৎ। কে দিব্যজ্যোতি? এই তো পাশেই থাকে, কয়েকটা বাড়ি পরে। ধরো ধরো, অবশ্যই ধরো। হ্যালো, হ্যাঁ বল। অরিজিৎ রিসিভ করলো ফোনটা। খুনি বাইরে থেকে ভিতরে ঢুকেছিল ছাদের মাধ্যমে। ফোনের ওপার থেকে বলল দিব্যজ্যোতি। কথাটা শোনা মাত্রই অরিজিৎ ফোনের স্পিকার মোডটা অন করে দিল। জানলা বেয়ে ছাদে উঠেছিল সে, তারপর ভিতরে ঢোকে কোনোভাবে। তোদের কি কাল ছাদের দরজা বন্ধ ছিল না? আরও বলল দিব্যজ্যোতি। ও এখন কোথায় আছে জিজ্ঞেস করো ওকে। শিবরামবাবু বললেন অরিজিৎকে। তুই কোথায় আছিস?
অরিজিৎ জিজ্ঞেস করলো দিব্যজ্যোতিকে। বাইরেই দাঁড়িয়ে আছি, আমাকে তো ঢুকতেই দিচ্ছে না, তাই ফোন করলাম বাধ্য হয়ে। তাড়াতাড়ি চলো বাইরে। শিবরামবাবুর নির্দেশে অরিজিৎ বাইরে বের হলো দিব্যজ্যোতির উদ্দেশ্যে। তা কি করে এই সিদ্ধান্তে উপনীত হলে তুমি? শিবরামবাবু জিজ্ঞেস করলেন দিব্যজ্যোতিকে। আমি তো সকালে খবরটা শোনার পর থেকেই বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছিলাম। তারপর দেখলাম ব্যাপারটা, বাড়ির পিছনের দিকটায় কোনো মানুষের জুতোর ছাপ। কাল তো অল্প বৃষ্টি হয়েছিল, তাতেই মনে হয় নরম মাটিতে জুতোর ছাপ পড়ে গেছে। তারপর ভালো করে দেখলাম, দেয়ালে ও জানলার কার্নিশে কাদা লেগে রয়েছে। এসব বলতেই আমি ভিতরে যাচ্ছিলাম, কিন্তু আমাকে তো ঢুকতেই দিল না ওরা। দিব্যজ্যোতি বলল, হ্যাঁ, আসলে ওদের তো সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তা কিছু মনে করো না, ওদের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। এখন চলো তবে সেই জায়গাটা একবার দেখে আসা যাক। দিব্যজ্যোতির পিঠে হাত রেখে বললেন শিবরামবাবু। আচ্ছা, আর কি মনে হয় তোমার? শিবরামবাবু জিজ্ঞেস করলেন। দিব্যজ্যোতির নির্দেশ করা জায়গাটি ভালো করে পরিদর্শন করে সবাই ঘরের ভিতরে এসে বসেছে। খুনি সম্ভবত একা এসেছিল, কারণ দেখলেন তো এখানে এক ধরনেরই ছাঁচের জুতোর ছাপ পাওয়া গেল। দিব্যজ্যোতি বলল, কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের ছাদের দরজা তো সবসময় ছিটকিনি দেওয়া থাকে ভিতর থেকে। অরিজিৎ বলল, চলো তবে দেখা যাক এখন সেই দরজার কি পরিস্থিতি। শিবরামবাবু বললেন, চলুন। অরিজিৎ এগিয়ে চলল সিঁড়ির ঘরের দিকে। শিবরামবাবু দিব্যজ্যোতিকে নিয়ে তাকে অনুসরণ করলেন। আশ্চর্য, দরজাটা খোলা। অরিজিৎ সিঁড়ির দরজাটার সামনে গিয়ে বলল। তালা লাগিয়েছিলে? শিবরামবাবু জিজ্ঞেস করলেন অরিজিৎকে। না, আসলে বলতে পারল না অরিজিৎ বাকি কথা। এতটা কেয়ারলেস কি করে হতে পারো তোমরা? একটা ছোট ভুলের জন্য। শিবরামবাবু বিরক্তি প্রকাশ করলেন। চলো এখন ভেতরে, আর হ্যাঁ, একটু চা দিতে বলো। তিনজনেই ফিরে এলো বসার ঘরে। অনিচ্ছা সত্ত্বেও মৃণালিনী দেবী চা করে এনে দিলেন সবাইকে। আচ্ছা দিব্যজ্যোতি, তুমি তো দেখছি অর্ধেক কেস সলভ করেই ফেলেছো, তা এমনটা করার ইচ্ছে জাগলো কেন হঠাৎ তোমার? না মানে আসলে মানুষ তো সাধারণত এসব কেসে খুব একটা বেশি ইন্টারেস্ট দেখায় না, তাই বলছিলাম আর কি। বললেন শিবরামবাবু। ছোটবেলা থেকেই ফেলুদা, ব্যোমকেশ, শার্লক পড়ে বড় হয়েছি। ভাবতে পারিনি কোনোদিন আমাদের বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তাছাড়া দেবাশিসবাবু আমার বাবার খুব ভালো একজন বন্ধু হন। বাবা সকালবেলা খবরটা শুনে খুব মন খারাপ করছিলেন। সত্যি যে কিছু পাবো সেটা আশা করে আমি এখানে আসিনি, আমি তো এমনি। দিব্যজ্যোতি বলল, আচ্ছা আচ্ছা, তা কি করো এখন তুমি? কলেজে পড়ি, গ্র্যাজুয়েশন 3rd ইয়ার, বাংলায় অনার্স। বাহ, খুব ভালো। আচ্ছা দিব্যজ্যোতি, একটা কথা বলি, আমায় তো এটা ছাড়াও আরও দুটো কেস দেখতে হচ্ছে, তো খুব চাপে আছি। তুমি যদি চাও আমাকে এই কেসটাতে সাহায্য করতে পারো, তবে সবটাই কিন্তু গোপনীয়তার সাথে করতে হবে, প্রাণের ঝুঁকি আছে কিন্তু। ওসব চিন্তা করি না স্যার, আপনি বললে নিশ্চয়ই সাহায্য করবো আমি যতটা পারি। খুব ভালো, এখন এসো তবে, আমাকে বেরোতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা শোনো, এটা রাখো, আমার কার্ড। কিছু পেলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। একদম স্যার। দিব্যজ্যোতি বেরিয়ে যেতেই অরিজিৎ শিবরামবাবুর উদ্দেশ্যে বলল, স্যার, আমার তো মনে হয় ও নিজেই খুনের সাথে জড়িত আছে, নয়তো এত কিছু কিভাবে বলতে পারে? না, যে কি কেউ পেছনে বাঁশ নিতে আসে অরিজিৎ, ওসব সত্যি কথাই বলছে। শিবরামবাবুর কথায় একেবারে চুপ করে গেল অরিজিৎ। ছেলেটার ওপর নজর রেখো। একজন পুলিশ কর্মীকে বললেন শিবরামবাবু। কি বলছিস দিব্য তুই? এখন সত্যি লাগলে ডিটেকটিভ শ্যালা বসার ভূমিকায়। সুমিত উত্তেজিত হয়ে বলল, ওই
চুপ কর। তুই আমার সাথে থাকতে পারিস, কিন্তু এই নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির কাছে মুখ খুলতে পারবি না। দিব্যজ্যোতি তার প্রিয় বন্ধুকে বলল, একদম। তবে ভাই, এটা কলেজের স্টেজ নাটক নয়, রিয়েল লাইফ, এটা মাথায় রাখিস। এই শুরু হয়ে গেল নেগেটিভ কথাবার্তা বলা। দোষ, আমি গেলাম। গঙ্গার ঘাট থেকে উঠে চলে যেতে শুরু করলো দিব্যজ্যোতি। আরে ভাই দাঁড়া, আমিও যাবো তো। আচ্ছা মৃণালিনী দেবী, আপনার সেই প্রাক্তন প্রেমিক, কি যেন নাম লোকটার, হ্যাঁ জয়রাজ, তা সে এখন কোথায় থাকেন বলতে পারেন? পরের দিন সকালে শিবরামবাবু এসে প্রথমেই জিজ্ঞেস করলেন এই কথাটি। আমি তো সঠিক বলতে পারবো না, তার সাথে আমার যোগাযোগ নেই খুব একটা। ফেসবুকে আছে সে, আমার ফ্রেন্ড লিস্টে নেই, তবে কিছু মিউচুয়াল ফ্রেন্ড আছে, আমি যোগাযোগ করে আপনাকে জানাচ্ছি, বললেন মৃণালিনী দেবী। এখনই করুন পারলে। হ্যাঁ। নিজের ফোনটা খুলে জয়রাজের প্রোফাইল খুলতেই এই তো এখনো অনলাইন আছে। মৃণালিনী দেবী বললেন, বাহ, খুবই ভালো। ওনাকে বলুন যে আপনি ওনার সঙ্গে দেখা করতে চান। মৃণালিনী দেবী মেসেজ করলেন, জয়রাজ, চিনতে পারছো? হ্যাঁ মৃণালিনী, বলো কেমন আছো? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো। জয়রাজ যেন মৃণালিনী দেবীর মেসেজেরই অপেক্ষা করছিল। ভালো নেই। কোথায় আছো এখন? একবার দেখা করতে চাই। ভালো তো, চলে এসো। আমি ওই চন্দননগরের ফ্ল্যাটটাতেই থাকি। এই সপ্তাহের মধ্যেই এসো, ছুটিতে আছি। পরের সপ্তাহ থেকে আবার ব্যস্ত হয়ে পড়বো। আচ্ছা, তবে আজই যাচ্ছি। আজই? আচ্ছা ঠিক আছে, এসো, ঠিকানা পাঠাচ্ছি। কি বলছেন কি আপনি? আমি খুন করব? আমি একজন ডিজাইনার স্যার, ক্রিয়েটিভ চিন্তাভাবনা করে আমার মাথায়। আমি কোনো খুনই নই। তাছাড়া আমার অ্যালিবাই আছে। সেদিন আমি এক ভাইপোর বাড়িতে ছিলাম, বাসর ঘরে রাত জেগেছিলাম বাকিদের সাথে। জয়রাজ ক্রুদ্ধভাবে বলল। জয়রাজের ঠিকানা পাওয়ার সাথে সাথে দুপুরের মধ্যেই মৃণালিনী দেবী, শিবরামবাবু ও অরিজিৎ উপস্থিত হয়েছে তার বাড়িতে। শিবরামবাবু সাথে দিব্যজ্যোতিকেও ডেকে নিয়ে এসেছেন। হ্যাঁ, খুনটা আপনি নিজের হাতে নাই বা করতে পারেন, কিন্তু ভাড়া করা লোক দিয়ে তো করাতেই পারেন। শিবরামবাবু বললেন, কী সব যাতা বলেই চলেছেন দেখছি আপনি। আমার স্ত্রী আছে, তাকে নিয়ে সুখেই আছি আমি। হ্যাঁ, বিয়েটা দেরি করে করেছি বটে, কিন্তু স্ত্রীকে নিয়ে যথেষ্ট খুশি। একটা ফুটফুটে মেয়ে আছে আমাদের, এখন স্কুলে গেছে। ওই দেখুন ছবি। একটা দেওয়ালের দিকে আঙ্গুল নির্দেশ করে বলল জয়রাজ, সাথে ডাক দিল নিজের স্ত্রীকে, সুমিত্রা, একবার এদিকে এসো তো। সুমিত্রা দেবী আসতেই জয়রাজ আবার শুরু করল, দেখুন, আমরা একটা সুখী পরিবার, ওসব চিন্তা কখনো মাথায় আনি না। সেই ছোটোবেলায় কখন কি বলেছিলাম সেটা ধরে নিয়ে বসে গেছেন দেখছি আপনারা। ভাইপোর বিয়েতে এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম, আপনারা দেখছি ছুটিটা শান্তিতে কাটাতে দেবেন না। যা জানা জেনে নিয়ে থাকলে এবার আপনারা আসতে পারেন। কিন্তু দরকার হলে আমরা আবার আসতে পারি, কাজেই কোনোরকম চালাকি বা পালানোর চেষ্টা কিন্তু করবেন না। শিবরামবাবু বললেন, অন্য কোনো দরকার থাকলে নিশ্চয়ই আসবেন, কিন্তু এসব ফালতু কথা নিয়ে হ্যারাস করতে আসবেন না, প্লিজ। ঠিক আছে, সেটা না হয় আমরা বুঝে নেব। দেবাশিস আমার খুব ভালো বন্ধু ছিল, খবরটা শুনে আমিও খুব শোকাহত। কথাটা বলে সকলের সামনে হাত জোর করে বাইরের রাস্তাটা দেখিয়ে দিলেন জয়রাজ। আচ্ছা, তোমাদের বাড়ির যে পরিচারিকা, মানে সে কি ঠিকঠাক কাজে আসছে? শিবরামবাবু জিজ্ঞেস করলেন অরিজিৎকে। মিনতিদি? হ্যাঁ, ও তো প্রতিদিনই আসে দুবেলা করে, বিকেলে 5টার সময় আসে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। শিবরামবাবু, অরিজিৎ আর দিব্যজ্যোতি আলোচনা করছিল খুনের ব্যাপারেই। এমন সময় মিনতি ঢুকলো ঘরে। এই মিনতিদি, একবার এদিকে এসো তো, শিবরামবাবু তোমার সাথে কথা বলবেন একবার। অরিজিৎ ডাক দিল মিনতিকে।
মিনতি একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ বলুন। পরশু রাতে ছাদের দরজা খোলা ছিল, সেই ব্যাপারে তুমি কিছু কি বলতে পারো? শিবরামবাবু জিজ্ঞেস করলেন। না তো, আমি তো ছাদের দিকটা খুব একটা যাই না, ওখানে তো আমার তেমন কোনো কাজ থাকে না। দেখুন, কে কবে গিয়েছিল কোনো দরকারে, বন্ধ করতে ভুলে গেছে হয়তো। তাছাড়া আমি তো অনেকবার বলেছি তালা দিয়ে রাখতে, ওরাই তো শোনে না আমার কথা। কাজের লোক তো, বেশি বললে ভাবে আবার জ্ঞান দিচ্ছি। আমার কি এত স্পর্ধা আছে নাকি বলুন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দরকার হলে আবার ডেকে পাঠাবো। বলে মিনতি চলে গেল নিজের কাজে। আচ্ছা, যেটা বলতে ভুলেই গেছিলাম, পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। ঘটনাটা রাত 2:30 থেকে 3:45 মধ্যে ঘটেছে, আর ওনার শরীরে একটা ড্রাগ পাওয়া গেছে, সম্ভবত ঘুমের ওষুধ। উনি কি কথা সম্পূর্ণ করতে পারলেন না শিবরামবাবু। হ্যাঁ, আসলে ওই বাবার ঘুমের সমস্যা ছিল তো, অনেক পুরনো রোগ, রোজ রাতে ঘুমের ওষুধ খেয়েই ঘুমোতে হতো। অরিজিৎ বলল। দেখা যাক কেসটার সমাধান কত তাড়াতাড়ি সম্ভব হয়। খুব চাপ, আর নিতে পারছি না। এগুলো মিটলে একটা বড় ছোট নেব ভাবছি। একটা দীর্ঘশ্বাস ফেলে শিবরামবাবু বললেন, আচ্ছা বাবা, তোমার আর দেবাশিস কাকুর বন্ধুত্ব কেমন ছিল? দিব্যজ্যোতি জিজ্ঞেস করল। আমরা তো ভালোই বন্ধু ছিলাম, একই পাড়ার ছেলে যেমন হয়, খেলাধুলা, স্কুল যাওয়া, পুকুরে যাওয়া, এইসব আর কি। তবে ছোটোবেলার দেওয়া একটু হিংসুটে টাইপের ছেলে ছিল, দাদাগিরি দেখাতো সবার ওপর। আমার সাথেও কম মারপিট হয়েছে নাকি, বাবার টাকায় প্রচুর ফুটানি করতো, স্কুল পালিয়ে নিজেও সিনেমা দেখতো আর আমাদেরও দেখাতো। আমাদের একটা দল ছিল জানিস তো, দেবাশিস, আমি, চন্দন, ভৈরব, অশোক, বিকাশ, দিলীপ। উফ, কি মজাই না করতাম আমরা। তারপর একদিন চন্দনটা বলে যেন মনটা খারাপ হয়ে গেল দিব্যেন্দুবাবুর। কি হয়েছিল? ওই মারা গেল। কোনো অসুখ করেছিল? না, সুইসাইড। ছাড় ওসব কথা। তারপর আস্তে আস্তে সবাই কেমন যেন হয়ে গেল, যে যার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, পড়া, কলেজ, কাজ, এসব আর কি। আচ্ছা, আর দেবাশিস কাকুর ব্যাপারে কিছু বলো। আর কি, তারপর তো সে আবার বিল্ডার্সের ব্যবসা ধরলো। তারপর থেকে তো অনেক ভদ্র হয়ে গেছিল সে, ঠাকুরের নাম গান, দান ধ্যান এসব নিয়ে ব্যস্ত থাকতো। ভাবতে পারিনি ওর এরকম। আর তোমার বাকি সব বন্ধুরা, তারা কোথায় এখন? সবাই তো এখানেই থাকতো, এখন কাজ বাজের সূত্রে কেউ কেউ বাইরে চলে গেছে। এই তো দিলীপ তো এখানেই থাকে, শ্রীরামপুরে। চন্দনের একটা ভাই থাকে এখানে। অশোক তো মুম্বাই চলে গেছে, আর বিকাশ কলকাতায় থাকে, একটা কোম্পানিতে চাকরি করে। ভৈরব তো মারা গেছে জন্ডিস হয়ে অনেক বছর আগে। আচ্ছা, তোমার বন্ধুদের এখন ঠিকানাগুলো আছে তোমার কাছে? না, সবার নেই। দিলীপ তো এখানেই থাকে, ওর বাড়ি চিনি। তাছাড়া ফোন নাম্বার আছে সকলেরই। আচ্ছা, আমাকে দিও তো। কেন, তুই কি করবে? ভাবছি এবার তোমার জন্মদিনে পার্টি দেবো, তোমার পুরনো বন্ধুদের ডাকবো। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিয়ে দেবো সকলের। এখনই দাও, জন্মদিন তো পরের মাসে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। কিরে দিব্য, কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে তোর? মিনতি জিজ্ঞেস করলো। ভালো আছি দিদি, তুমি কেমন আছো? রাস্তায় চলতে চলতেই বলল দিব্যজ্যোতি। ওই চলে যাচ্ছে রে। এই শোন, তোকে কাল দেবাশিস বাবুর বাড়িতে দেখলাম, তুই এবার ওদের সাথে তদন্ত করছিস নাকি? আরে না না, তেমন কিছু না। হেসে বলল দিব্যজ্যোতি। দেখিস বাবা, মন দিয়ে পড়াশোনা কর, ওইসব এবার জড়াতে যাস না। পুলিশ কেসে কখন কি হয়, সালারা উল্টে কেস চাপিয়ে দিতে পারে।
আমার তো বাবা খুব ভয় লাগে এইসব। আর তাছাড়া খুনিও তো তোকে টার্গেট করে রাখবে। হ্যাঁ, ঠিকই বলেছ। হ্যাঁ রে। আচ্ছা, আমি আসি রে, আরেকটা বাড়ি যেতে হবে আবার। হ্যাঁ দিদি, এসো। সুমিত, কলকাতায় যেতে হবে এবার, যাবি আমার সাথে? দিব্যজ্যোতি জিজ্ঞেস করলো তার প্রিয় বন্ধুকে। নিশ্চয়ই ভাই, কিন্তু এখানে সুমিত বলল, ওই যে তোকে বলেছিলাম না দেবাশিস কাকুর ব্যাপারটা। তদন্ত? ওয়াও, তুমি আমার শার্লক, আমি তোমার ওয়াটসন। সো এক্সাইটিং। চুপ কর, যাবি তো রেডি হয়ে নে, এক্ষুনি বেরোবো। ওর তো এটা হবারই ছিল। ভালো মানুষ ছিল না গো। খবরটা শুনে খুব দুঃখ হচ্ছে সত্যি, কিন্তু আসলে কোম্পানির জব তো জানো আশা করি, ছুটি নেই আমাদের মতো লোকেদের থেকে সবটা চুষে নেয় ওরা। তাই দুঃখ হলেও ওর পরিবারের পাশে দাঁড়াতে পারবো না। বিকাশবাবু বললেন, কিন্তু উনি ভালো মানুষ ছিলেন না, এমনটা বলছেন কেন? দিব্যজ্যোতি যেন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আর কি বলি জানো, ওর জন্য একটা ভালো ছেলে মারা গিয়েছিল, আমাদের বন্ধু। খুব ভালো ছেলে ছিল, ভদ্র, খুব মেধাবী। অকালে চলে গেল প্রাণটা শুধু ওর জন্য। কে, চন্দন? তুমি জানো ওর কথা? শুনেছি একটু, তবে পুরোটা জানি না, শুনতে চাই। যদিও আমরা সব বন্ধুরা একসাথে প্রতিজ্ঞা করেছিলাম এই ব্যাপারে কাউকে কোনোদিন কিছু বলবো না, তবুও এতগুলো বছর কেটে গেল, সেই স্মৃতি, খারাপ স্মৃতি এখনো আমাকে তাড়া করে বেড়ায়। তুমি কথা দাও, আমি যে তোমাকে এইসব কথা বলেছি সেটা তুমি কাউকে বলবে না। আমি সত্যি হালকা হতে চাই এখন। কথা দিচ্ছি, আপনার ব্যাপারে আমি কাউকে বলবো না। বিকাশবাবু সুমিতের দিকে ঘুরে তাকালেন। আমি কথা দিচ্ছি, আমিও বলবো না আপনি। সুমিত ভেবাচাকা খেয়ে বলল, ঠিক আছে, শোনো তবে। চন্দন আমাদের সবার প্রিয় বন্ধু ছিল, যেমন মেধাবী ছিল তেমনি মজা করতো সকলের সাথে। অপরিচিত কাউকে নিজের বন্ধু বানিয়ে নেওয়া ওর কাছে কয়েক মিনিটের ব্যাপার ছিল মাত্র। সমস্যা ছিল তার একটাই, সেটা হলো সে খুব গরিব বাড়ির ছেলে। বাপটা ছিল জাত মাতাল, রিক্সা চালাতো আর মদ খেয়ে এদিক ওদিক উল্টে পড়ে থাকতো। মাটা সেলাইয়ের কাজ করে সংসার চালাতো। সেভাবেই দুই ছেলেকে মানুষ করছিল। ছোট ভাই স্বপন ওর থেকে বছর অষ্টেকে ছোট ছিল। সে অতটা মেধাবী নয়, তবে খেলাধুলা করতে খুব ভালোবাসতো এবং ফুটবল খুব খেলতে ভালোবাসতো সে। একদিন হলো কি, তখন পুজোর সময়, দুর্গাপূজার সপ্তমী কি অষ্টমী হবে, চন্দনের কলেজ থেকে দুজন বন্ধু এসেছিল। একসাথে ঠাকুর দেখতে বেরোবে, ঘুরবে, খাবে, সেই জন্য আর কি। তো আমরা সবাই কাছেই একটা মণ্ডপে আড্ডা দিচ্ছিলাম। চন্দনও ছিল সেখানে, আর দেবাশিসও ছিল। চন্দন ওর বন্ধুদের আসতে দেখে সবাইকে নিয়ে বাড়ির দিকে আসছিল। আমরা সকলেও ছিলাম সাথে। সকলের একসাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা হয়েছিল। মণ্ডপ থেকে বাড়ির দিকে আসার পথে দেখলাম রাস্তার মোড়ে একটা লোক উল্টে পড়ে রয়েছে। সকলেরই মনটা খারাপ হয়ে গেল। এমন একটা পুজোর দিনে কেউ একজন উপভোগ না করে এভাবে। পরনের লুঙ্গিটা বুকের কাছে উঠে এসেছে একেবারে। নিম্নাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রয়েছে। রাস্তার এক কোণে মুখটা ঘাসের ভিতর গুজে পড়ে রয়েছে সে। দেবাশিস কিন্তু প্রথম দেখাতেই চিনেছিল লোকটাকে। তাও সে বলল, দেখ তো মালটাকে, এটা চুল্লি হয়ে এমন একটা পুজোর দিনে হুল্লু হয়ে পড়ে রয়েছে, মরে পড়ে গেল না তো? চন্দনের বন্ধুরা ভদ্র ছেলে, যদি কোনো সাহায্য করতে হয় এই ভেবে তারা ধরাধরি করে লোকটাকে সোজা করল।
মুখটা সকলের সামনে আসতেই দেবাশিস আবার চেঁচিয়ে উঠল, আরে এ তো চন্দনের বাবা। কি যে করিস চন্দন, বাবাটাকে একটু বোঝাতে পারিস না? চন্দন একটাও কথা বলেনি তখন, চুপচাপ মাথা নিচু করেছিল। ততক্ষণে চন্দনের ভাইও এসে পড়েছিল সেখানে। চন্দন, তার ভাই আর 2 বন্ধু ধরাধরি করে ওর বাবাকে নিয়ে গেল। তারপর প্রায় সারা রাত আমরা ঘুরেছি। চন্দনও ছিল আমাদের সাথে, খুব মজা করেছে আমাদের সাথে। হই হুল্লোড়, খাওয়া দাওয়া কিচ্ছুতে কমতি ছিল না। কিন্তু ওই আত্মসম্মান বোধটা একটু বেশিই ছিল আমাদের বন্ধুটার। ঠাকুর দেখে আসার পর থেকেই ও নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও ওকে পেলাম না আমরা। পুলিশে জানাতে বলল 24 ঘন্টা পর মিসিং রিপোর্ট নেবে। রাতটা কাটলো কোনোভাবে। সকালে খবর পেলাম চন্দন সুইসাইড করেছে। বাকি রাতটুকু ও রেল লাইনের ধারে বসে কেঁদেছে, ঘাস ছিঁড়েছে, মাটি আঁচড়েছে। তারপর সকালের প্রথম ট্রেন ঢুকতেই ঝাঁপ দিয়েছে তার সামনে। দেবাশিস ওর ভুল বুঝতে পারে, খুব কাকুতি মিনতি করে আমাদের সকলের সামনে, যাতে আমরা এই ব্যাপারটা অন্য কাউকে না জানাই। একটা বন্ধুকে তো আমরা হারিয়েই ছিলাম, আর একটা বন্ধুকে আমরা হারাতে চাইলাম না কোনোভাবেই। তাই সেই মুহূর্তেই সকলে প্রতিজ্ঞা করি ব্যাপারটা নিয়ে আর কোনোদিন মুখ খুলব না। তারপর থেকেই তো দেবাশিস ওরকম হয়ে গেল, যেন তার মতো ভদ্র ছেলে আর 2টো নেই দুনিয়াতে। নিজের ভুল বুঝতে পেরেছিল সে, অনুশোচনায় জর্জরিত হচ্ছিল। তাই তো চন্দনের পরিবারের যে কোনো রকম বিপদ আপদে উঠে পড়ে দেখাশোনা করত সে। যাই হোক, ও সত্যিই খুব ভালো ছেলে হয়ে গিয়েছিল। ও খুন হলো, এ কথাটা শুনে খারাপ লাগছে মন থেকে। তবে এতদিন একটা কথা চেপে রাখার পর আজ তোমাদের কাছে বলে বেশ ভালো লাগছে, মনটা হালকা লাগছে। তোমরা প্লিজ অন্য কাউকে বলো না আমি যে এতগুলো কথা বললাম তোমাদেরকে। বিকাশবাবু হাত জোর করে বললেন এবং টেবিল থেকে 1 গ্লাস জল নিয়ে ঢকঢক করে গিলে ফেললেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার নাম আসবে না কোথাও। দিব্যজ্যোতি বলল, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমাদের আসতে হবে। নমস্কার, ভালো থাকবেন। হাত জোর করে বলল দিব্যজ্যোতি। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। বলে একটা লজেন্স মুখে নিল দিব্যজ্যোতি। অমূল্য রতন? সুমিত জিজ্ঞেস করলো। আগুন আগুন, বুঝলি সুমিত, আগুন। মানে? বলছি তার আগে চল একবার আমার বাবার কাছে যেতে হবে। বাবা, সত্যি করে বলো তো, কথাগুলো কি ঠিক? দিব্যজ্যোতি জিজ্ঞেস করলো দিব্যেন্দুবাবুকে। দিব্যেন্দুবাবু বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক। তবে এগুলো আমায় আগে বলনি কেন, যখন আমি তোমার কাছে দেবাশিস কাকুর ব্যাপারে জানতে চেয়েছিলাম? আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম ওই ব্যাপারে আর কোনোদিনও কোনো রকম আলোচনা করব না। আমরা সব রকমভাবে দেবাশিসকে সেভ রাখার চেষ্টা করেছিলাম আমরা। আর আজ যখন দেবাশিস খুন হলো, তখনও ও কথা জানাতে চাইনি তোকে, কিন্তু তুই আমার সাথে ছল করে আমার পুরনো বন্ধুদের নাম্বার নিয়ে কথা বের করেছিস। যদি কেউ সত্যি দেবাশিসকে ওই দোষে খুন করে থাকে, তবে আজও তোকে কিছু বলবো না। আমি সেদিনও নিউট্রাল ছিলাম, আমি আজও নিউট্রাল। যদি এই দোষে দেবাশিসের খুনি শাস্তি পায় এবং তাতে জ্ঞানত আমার এতটুকু কন্ট্রিবিউশন থাকে, তবে আমার মনে হবে আমি যেন চন্দনের প্রতি অবিচার করলাম। এবং এখন তোর কথা শুনে
আমার সেটাই মনে হচ্ছে। বাবা, তুমি একজন খুনিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছো? না, তবে এতটুকু বলতে পারি, আমার মন ভালো লাগছে না। সেই দোষে তো দেবাশিসেরও শাস্তি পাওয়ার কথা হচ্ছিল, অল্প হলেও। কিন্তু সেই গল্পটা তো সবার কাছেই অজানা রয়ে গিয়েছে। আর সেটা শুধু আমাদের জন্য, একটা গিল্ট ফিল করতাম আমরা সকলে তার জন্য। তবে এরকম একটা কাণ্ড ঘটবে বুঝতে পারি। তুই হয়তো আন্দাজ করেই ফেলেছিস যে এর পিছনে কে আছে। দেখ, তুই বড় হয়েছিস, বুদ্ধিমান ছেলে, যেটা তোর ভালো মনে হবে সেটাই কর। শুধু আমায় কিছুক্ষণের জন্য একা ছেড়ে দে। আইনের ওপর কেউ নেই বাবা, তুমিও না আর আমিও না। দোষীকে শাস্তি পেতেই হবে। আর সে তো একেবারে সরাসরি খুন করেছে, ছুরি বসিয়ে দিয়েছে তোমার বন্ধুর বুকে। ঠিক আছে, তুই যা, বললাম তো, যা ভালো বুঝিস কর। দিব্যেন্দুবাবু যেন একটু বিরক্তির সুরে বললেন, শিবরামবাবু, শিকড় পেয়ে গেছি স্যার। দিব্যজ্যোতি বলল ফোনে। সাব্বাস, এক্ষুনি আসছি বলে ফোনটা কেটে দিলেন শিবরামবাবু। এক্ষুনি আমাদের মিনতিদির বাড়িতে যেতে হবে। দিব্যজ্যোতি রাস্তা দিয়ে আসতে থাকা শিবরামবাবুকে বলল, চলো তবে। শিবরামবাবু, দিব্যজ্যোতি ও সুমিত হাঁটতে শুরু করলো মিনতির বাড়ির উদ্দেশ্যে। সত্যি করে বলো, কার কথায় তুমি সেদিন ছাদের দরজা খোলা রেখেছিলে? শিবরামবাবু কড়াভাবে বললেন। কিসব বলছেন স্যার? মিনতি একটু যেন অবাক হওয়ার ভাব করে বলল, মিথ্যে বলো না মিনতিদি। সেদিন দেবাশিসবাবুর বাড়িতে যখন শিবরামবাবু তোমায় ডাকলেন, তখন আমি লক্ষ্য করেছি ওই ঠান্ডা ঘরেও তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম। আর তারপরেও দেখলাম তুমি সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনার চেষ্টা করছো। তারপর সেদিন তোমার সাথে আমার রাস্তায় দেখা হলো, সেদিন তোমার পিছু করেছিলাম, দেখলাম তুমি সোজা গিয়ে ঢুকলে খুনির বাড়িতে। হ্যাঁ, তখনও নিশ্চিত ছিলাম না যে সেই খুনি। দিব্যজ্যোতি বলল, কি বলছিস দিব্য? আমি তো তোর দিদির মতো, তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস কেন রে? দিদির মতোই বলে বলছি, তুমি সত্যিটা আমাদের বলো। এরকম কোনো সত্যি নেই, তুই ভুলভাল গল্প শুনে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। আচ্ছা, তো একটা কথা বলো, আমি খোঁজ নিয়ে জেনেছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা ক্রেডিট হয়েছে। কিভাবে বলতে পারো? তুমি তো লোকের বাড়িতে কাজ করো, যে পয়সা পাও তাতে তোমাদের খাওয়া দাওয়া আর তোমার মায়ের ওষুধপত্রের পিছনেই চলে যায়। এতগুলো টাকা একসাথে? পুরো কথা বলতে পারলো না দিব্যজ্যোতি, হাউ মাউ করে কেঁদে ফেললো মিনতি। এবার আমাকে ছেড়ে দাও তোমরা, আমি সব সত্যি বলে দেব, বলল মিনতি। যদি সব সত্যি বলো, তাহলে আমিও কথা দিচ্ছি, তোমার শাস্তি যতটা লঘু হওয়া যায় আমি তার যথাসম্ভব চেষ্টা করব। শিবরামবাবু বললেন, আমি যা করেছি স্বপনদার কথাই করেছি। ও আমাকে ঠিক যেমন যেমন করতে বলেছিল আমি ঠিক তেমনটাই করেছি। সেদিন সন্ধ্যায় আমি দেবাশিসবাবুর বাড়িতে গিয়ে সবার চোখের আড়ালে চুপি চুপি সিঁড়ির ঘরে দরজাটা ছিটকানিটা খুলে রাখি। ও বলেছিল কাজে যদি সফল হয় তাহলে আমাকে পুরস্কার দেবে, আর তার জন্যই আমার অ্যাকাউন্টে এত টাকা এসেছে। তারপরও বলেছিল যাতে কারোর কোনো সন্দেহ না হয়, তার জন্যই আমি যেন দেবাশিসবাবুর বাড়িতে কাজটা যেরকম করছি সেরকমই চালিয়ে যাই, আর ওখানকার সমস্ত খবর ওকে জানাই। তারপর সব ঠিকঠাক চলছিল, কিন্তু আর কথা বলতে পারল না মিনতি, আবার কেঁদে ফেলল। তোমাকে অনেক ধন্যবাদ মিনতি, কিন্তু এখন যে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তোমার একজন অসুস্থ মা আছেন, তাই আমি চেষ্টা করব তোমার শাস্তি যত সম্ভব কমিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এবার গল্পটা শুনি তোমার মুখ থেকে। শিবরামবাবু বললেন স্বপনকে। কি বলছেন স্যার? আপনি হয়তো জানেন না, দেবাশিস দা আমার কাছে একজন অভিভাবকের মতো ছিলেন।
আমার মায়ের সমস্ত রকম বিপদ আপদে উনি সবসময় আমাদের পাশে থেকেছেন, আর আপনি বলছেন? স্বপন বলল। সেটাই তো বলছি, সবই তো ঠিক ছিল, তাহলে খুনটা করার কি দরকার ছিল? আপনি দেখছি যা তা কথা বলে যাচ্ছেন মশাই। এই সুমিত, বাবা মিনতিকে নিয়ে আয় ভেতরে। সুমিত ও দিব্যজ্যোতি মিনতিকে নিয়ে ভেতরে ঢুকতেই স্বপন মাথায় হাত দিয়ে বসে পড়ল। মিনতি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটা সার্চ ওয়ারেন্ট আছে, তোমার ঘরটা খুব ভালো করে দেখতে হবে আমাদেরকে। শিবরামবাবু বললেন এবং একটা কাগজ পকেট থেকে বের করে স্বপনের সামনে রাখলেন। তারপর আঙুলের ইশারা করে দুজন পুলিশ কর্মীকে ঘরটা তল্লাশি করার নির্দেশ দিলেন। হ্যাঁ, এবার গল্পটা শুনি তোমার মুখ থেকে। তিনি স্বপনের দিকে ঘুরে আবার বললেন। অদ্ভুতভাবে স্বপন নিজেকে রক্ষা করার আর কোনো রকম চেষ্টা করল না। পুরো ঘটনাটা গড়গড় করে বলে গেল সকলের সামনে। সেদিন রাত 2:30 নাগাদ সারা পাড়া ঘুমিয়ে পড়লে আমি বেরোই বাড়ি থেকে। ওদের বাড়িতে আমার নিয়মিত যাতায়াত ছিল। আমি বাড়ির ভিতরে সব কিছু জানতাম, আর এটাও জানতাম যে বাড়ির পিছনের দিকটায় কেউ যায় না কখনো। তাই প্রথমেই সেখানে পৌঁছলাম। তারপর জানালার কার্নিশ ও পাইপের সাহায্যে ছাদে পৌঁছালাম। মিনতিকে আগে থাকতেই হাত করে রেখেছিলাম। তাকে বলেছিলাম সিঁড়ির ঘরের ছিটকিনি খুলে রাখতে। আমার কাজ শেষ হলে আবার পরদিন সকালে এসে সে যেন বন্ধ করে দেয়। কিন্তু যাই হোক, ওর ঘরে গিয়ে দেখলাম ও ঘুমোচ্ছে, ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। তাই দরজা বন্ধ করে খুব নিশ্চিন্তে দিলাম বুকের ওপর ছুরি বসিয়ে। মরার আগে আমায় দেখেছে ভালোভাবে। আমার দাদার কথাও মনে করিয়ে দিয়েছি। তখন মনে করিয়ে দিয়েছি তার টুকরো টুকরো হয়ে বাড়ি ফিরে আসার কথা। সে বলল, তার চোখ যেন রক্তাভ বর্ণ ধারণ করেছে। স্যার, এই শার্টটা আর দুটো রাবারের গ্লাভস পাওয়া গেছে। একজন পুলিশ কর্মী এসে জিনিসগুলো শিবরামবাবুর কাছে রাখলেন। ও, শার্ট থেকে রক্ত তোলার অনেক চেষ্টা করা হয়েছে দেখছি। শিবরামবাবু পকেট থেকে একটা পেন বের করে তার ডগাটা দিয়ে জামাটা ভালো করে নেড়ে চেড়ে দেখলেন। আচ্ছা, তোমার দাদা তো অনেক বছর আগেই মারা গিয়েছিল, তাও আবার সুসাইড। তো তার জন্য তুমি একটা মানুষকে খুন করলে? তোমার ভেতরে যখন এতটাই আগুন ছিল, তাহলে তুমি সেটা তখনই কেন করনি? তখন তো তুমি মাইনারও ছিলে। এতে শাস্তি কিছুটা। আর কথা বাড়ালেন না শিবরামবাবু। ওই লোকটা আত্মহত্যা করতে বাধ্য করেছিল আমার দাদাকে। রাগ প্রচণ্ড হয়েছিল তখন। আমি তো ছিলাম ঘটনাস্থলেই, কিন্তু এত বড় পদক্ষেপ নেওয়ার মতন মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তারপর তখন বাপটা মদ গিলে গিলে কয়েক বছরের মধ্যেই ফুটুস হয়ে গেল। রইলাম বাকি আমি আর মা। মাকে তো সাহারা দেওয়ার মতন কেউ নেই। আমার কিছু হয়ে গেলে মা সম্পূর্ণ একা। মা তো আমার আর দাদার মুখের দিকে তাকিয়েই বেঁচে ছিল। তাও প্রতিশোধ নেবার যে একদমই চেষ্টা করিনি এমনটা নয়। আমি অ্যান্টি সোশ্যালদের দলে ভিড়ে গিয়েছিলাম, নানা রকমভাবে পরিকল্পনা করেছিলাম, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বাস্তবায়িত করতে পারছিলাম না। মা মারা গেল গত বছর। তারপর নিজেকে সব রকমভাবে প্রস্তুত করলাম। আমার দাদা যদি বেঁচে থাকতো, আমাদের কি এরকম ভিখারির দশা থাকতো স্যার? আমার দাদা কীরকম মানুষ ছিল তা দয়া করে আপনি জেনে নেবেন এখনকার পুরনো মানুষদের থেকে। স্বপন বলল, ভিখারির দশা? দেবাশিসবাবু তো তোমাদের সব চাহিদা সবসময় পূরণ করতেন। যখন যা চাইতেন সেটা তোমাদের দেওয়া হতো, উনি দিতেন। আর এমনটাই করলে যে ওনার মৃত্যুর জন্য বরাদ্দ টাকাটা ওনার কাছ থেকেই নিলে। তুমি তো মহান মানুষে। শিবরামবাবু বললেন। কোনো কথা না বলে চুপ হয়ে রইল স্বপন। চলো তবে কিছুদিন মামার বাড়ির জল হাওয়ায় মনটা ফ্রেশ করে নাও। তারপর
বিচারে যা সিদ্ধান্ত হয়। শিবরামবাবু বলে একজন পুলিশকর্মীকে ইশারা করলেন। পুলিশকর্মী এসে স্বপনকে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে বাইরে বেরোতে উদ্যত হলেন। স্যার, দাদার বডিটা যখন বাড়িতে আসে তার ঘন্টাখানেক বাদে একজন পোস্টম্যান আসে দাদার সরকারি চাকরির কল লেটার নিয়ে। আমাদের অপরিচিত সে। ওইরকম পরিস্থিতি দেখে প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে কেঁদেছিল, ভাবতে পারেন। আর আমি তো দাদার নিজের মায়ের পেটের ভাই। বলতে বলতে চোখ থেকে জল বেরিয়ে এলো স্বপনের। পুলিশকর্মী স্বপনকে টেনে নিয়ে গেল বাইরে। অবস্থা দেখে দিব্যজ্যোতিরও চোখ থেকে জল বেরিয়ে এলো 2 ফোঁটা। একজন মহিলা পুলিশকর্মী মিনতিকে নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। দিব্যজ্যোতি, সুমিত, অশেষ ধন্যবাদ ভাই তোমাদেরকে। তোমাদের জন্যই পুরো কেসটা সমাধান হয়েছে। আমার কার্ড তো তোমাদের কাছে আছেই। কোনো রকম দরকার হলে আমাকে সরাসরি ফোন করো। আর একবারও বলছি, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। বলে বেরিয়ে গেলেন শিবরামবাবু। দিব্যজ্যোতি ও সুমিতও পিছু পিছু বেরোলো বাড়ি থেকে। আজ দিব্যজ্যোতির মনে একটা দ্বৈত অনুভূতি কাজ করছে। সে একটা রহস্যের সমাধান করতে পেরেছে আজ। তার জন্য ভালো লাগছে বটে, কিন্তু আর একটা কি যেন তার মনটা খারাপ করে দিয়ে যাচ্ছে। জীবনে যদি কখনো কারোর সঙ্গে অন্যায় করে থাকেন, এখনো সুযোগ আছে, ক্ষমা চেয়ে নিন, নয়তো হিতের বিপরীত হতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুমন সেনের কলমে ছাইয়ের নিচে। আমাদের পোস্টার ডিজাইনিং করেছেন আজকে সুমিত। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যতটা সম্ভব শেয়ার করবেন।